আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে? জি স্যার। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে থাকবো নাকি পরেরটাই যাবো, ফার্দার অ্যাসপেক্ট? ওই চ্যাপ্টারটাই তেমন ডিফিকাল্ট কোনো কিছু নাই। এই চ্যাপ্টারটা একটু অনেকগুলো নতুন নতুন কনসেপ্ট আছে। আমরা মনে হয় চ্যাপ্টার 12 দেখতে পাই, যদি আপনারা মনে করেন যে এখানে কোনো প্রবলেম নাই। গত চ্যাপ্টারে স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে, পেব্যাক পিরিয়ড বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা নেট প্রেজেন্ট ভ্যালু বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, কোনো কিছু নিয়ে যদি কোশ্চেন থাকে এটা আমরা ডিসকাস করতে পারি, আদারওয়াইজ আমরা পরবর্তী চ্যাপ্টারে যেতে পারি। এটা থেকে কারো কোনো স্পেসিফিক কোশ্চেন ছিল কিনা? আচ্ছা, আমরা আজকে এই চ্যাপ্টারে যাচ্ছি, পরে যদি কোশ্চেন ফার্দার থাকে আমরা আবার ব্যাক করব। আপনি একটু দেখেন বাসায়। সো ফার্দার অ্যাসপেক্ট অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, আমরা যে নরমাল জিনিসগুলো দেখলাম, টেকনিক গুলো, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্রাইটেরিয়া, নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্রাইটেরিয়া। So what are the other aspects or other factors that are to be incorporated in the investment decision? সেটা আমাদেরকে ট্রেস করবো। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো ফ্যাক্টরস এখানে আছে। যেমন হচ্ছে হোয়াট দ্য রেলিভেন্ট ক্যাশ ফ্লোজ। আমরা যখন একটা ইনভেস্টমেন্ট প্রপোজালকে যখন অ্যাপ্রাইজ করব, whether it should be taken, accepted or rejected, দেন কোন ক্যাশ ফ্লো গুলো আমরা কনসিডার করব, কোনগুলো করব না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ডিটেইলস আমরা দেখব। দেন কোন একটা ফ্যাক্টরে যদি চেঞ্জ আসে, যেমন কস্ট, রেভিনিউ, স্ক্র্যাপ ভ্যালু বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই চেঞ্জ গুলো যদি আসে তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুতে তার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা আমরা দেখতে পারি, যেটাকে আমরা বলি সেনসিটিভিটি অ্যানালিসিস। ক্যাপিটাল রেশনিংটা হয়ে গেছে আমাদের। মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট গুলোর ভিতরে আমরা কিভাবে লিমিটেড ফান্ডটাকে আমরা অ্যালোকেট করতে পারি। দেন ইনফ্লেশন কিভাবে অ্যাডজাস্ট করব আমরা এখানে দেখব। ট্যাক্স এর বিষয়টা, কর্পোরেট ট্যাক্স আমরা কিভাবে ডিল করব সেটা আমরা এখানে দেখব। সো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা এখানে ফোকাস করব। নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড সেনসিটিভিটি অ্যানালিসিস, এখানে আমরা যেগুলো দেখব বেসিক্যালি কেন দরকার, এটা সেনসিটিভনেস কেন প্রয়োজন, কারণ হচ্ছে যে বা কিভাবে আমরা করতে পারি। আনসার্টেনটি এন্ড রিস্ক অ্যাসোসিয়েটেড ইন ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল মে বি অ্যাড্রেসড বাই, আমরা যে এনপিভি এস্টিমেট করি ফিউচার ক্যাশ ফ্লো কত হতে পারে একটা প্রজেক্ট থেকে, ইনফ্লো এবং আউটফ্লো কত হতে পারে। These estimates might be correct or not correct or incorrect. Then these uncertainty and risks associated with these cash flows can be dealt with or can be addressed or can be minimized by several techniques like, আমরা যদি টেকনিক গুলো বলি, সরাই দিই, ডিফারেন্ট নাম্বারিং করে নিলাম। একটা হতে পারে যে we can adjust discount rate or required rate of return, that is cost of capital, for the risk premium. যদি এখানে আমরা দেখি বেশি রিস্কের প্রজেক্ট, তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি, আমাদের রেটটা একটু ইনক্রিজ করতে পারি, আপলিফট করতে পারি। সেকেন্ড, রিস্কটা মিনিমাইজ করার জন্য আমরা পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে পারি।
থার্ড, আমরা যেটা একটু আগে বললাম, সেনসিটিভ অ্যানালিসিস এর অনেকগুলো পার্ট আছে যেগুলো আমরা দেখতে পারি, বিশেষ করে অ্যানালাইজিং হাউ এনপিভি ক্যান বি এফেক্টেড ডিউ টু চেঞ্জেস ইন এনি অফ দ্য ইনপুট প্যারামিটারস। ইনপুট প্যারামিটার বলতে এখানে বোঝাচ্ছে ফিক্সড কস্ট অথবা কন্ট্রিবিউশন বলেন, অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, অথবা ট্যাক্স রেট চেঞ্জেস। যে কোনো ইনপুট চেঞ্জ হয়ে গেলে কিভাবে এনপিভি চেঞ্জ হতে পারে। দেন আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে পারি, অর্থাৎ আমরা যে ফিউচার ক্যাশ ফ্লো এক্সপেক্ট করছি তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কত, এটা আসার সম্ভাবনা কত। মন্টি কার্লো সিমুলেশন এটা আমরা করতে পারি, যেটা কম্পিউটারের একটা সিস্টেম সেনসিটিভ অ্যানালিসিসের জন্য, যেখানে আপনাকে অনেকগুলো পসিবল আউটকাম দেবে এবং আপনাকে ডিটেক্ট করতে হেল্প করবে যে পটেনশিয়াল প্রবলেম এরিয়া কোন জায়গায় এবং কোন কোন জায়গায় রিস্ক থাকতে পারে। এই টেকনিক গুলো আমরা দেখতে পারি সামনের দিকে। সো আমরা যদি এখন একটু অ্যাপ্লিকেশন গুলো দেখি একে একে, তাহলে প্রথম যেটা আমরা দেখব যে সেনসিটিভিটি অ্যানালিসিস আসলে কিভাবে করা যায় এবং এটা টেকনিক গুলো কি। আমি পিকচার গুলো চেঞ্জ করে দেব, যদিও এখানে আরো বেশ কিছু বিষয় ছিল, চেঞ্জ করে দেব কারণ হচ্ছে এগুলো ইয়েতে ওঠানোর কারণে একটু সানলাইটের কারণে একটু বিশ্রী দেখাচ্ছে। আচ্ছা, ফরম্যাটটা কোথায়? প্রথমে আমরা একটা ম্যাথ দেখি যে কিভাবে আমরা সেনসিটিভ অ্যানালিসিস করতে পারি। BGS Limited is considering investing 1,20,000 sterling pound in equipment that has a life of 15 years. Its final scrap value is 25,000 pound. The equipment will be used to produce 15,000 deluxe pairs of rugby boots per annum, generating a contribution of 2.75 sterling pound per pair. Specific fixed costs are estimated 18,000 per annum. The firm has a 15% cost of capital. First যেটা যাচ্ছে আমাদের কাছে একটা হচ্ছে calculate the net present value of the project, calculate the sensitivity of your NPV to the initial investment, then annual contribution, then annual fixed cost. সো আমাদের প্রথমে এনপিভিটা বের করে ফেলে, আমরা গত চ্যাপ্টারে যেটা শিখছি সেটা দিয়ে আমরা পারবো। দেখেন আমাদের এখন ইনভেস্ট করতে হবে 1,20,000, এটার প্রেজেন্ট ভ্যালু এখন কত হবে? 120 হবে না? জি স্যার। তাই না? জি স্যার। এখন যে ইনভেস্টমেন্ট আমরা করব তার প্রেজেন্ট ভ্যালু কত হবে? 1,20,000। 1,20,000। আচ্ছা, স্ক্র্যাপ ভ্যালুটা কখন পাওয়া যায়? এখন পাবো না কোন সময় পাবো? মেয়াদ শেষে পাবো। কত বছর পরে? 15 বছর। 15 বছর পর। 15,000 করে যদি অ্যানুয়ালি এটা পার অ্যানাম অ্যানুয়ালি যদি এটা প্রোডিউস করে, তাহলে কন্ট্রিবিউশন কত হবে? 15,000 করে যদি হয়, প্রতি পেয়ারের কন্ট্রিবিউশন হচ্ছে 2.75। তাহলে আমরা 2.75 কে 15,000 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো যে আমাদের অ্যানুয়াল কন্ট্রিবিউশন কত হবে। তো সেটা 15,000 পেয়ার 2.75 করে 41,250। ঠিক আছে, এটা 41,250। তাহলে আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, টেবিল আপনাদের ব্যাপার, নিজের মতো করে করে নিতে পারেন।
ইনভেস্টমেন্টটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা এখনই করবো, এই জন্য এখানে ইয়ার 0, ক্যাশ আউট হলো 1,20,000, প্রেজেন্ট ভ্যালু 1,20,000, ডিসকাউন্ট ফ্যাক্টরের দরকার নেই। কন্ট্রিবিউশন আমরা দেখলাম 15,000 ইউনিটস বিক্রি হবে প্রতি বছর, 2.75 করে কন্ট্রিবিউশন, এটা এখানে দেওয়া নাই, চাইলে আপনারা দেখাইতে পারেন। এটা মোট কন্ট্রিবিউশন আসবে ইয়ারলি 41,250। এটাকে আমরা অ্যানুইটি বলি। অ্যানুইটির ক্ষেত্রে আমরা অ্যানুইটি টেবিল দেখতে পারি যে 1 থেকে 15 বছর, তাই না? তাহলে এইটার 15% হারে এই অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু কত, এটা আমরা চাইলে প্রেজেন্ট ভ্যালু টেবিল ইউজ করতে পারি। এখানে টেবিলটা আমি আজকে ডাউনলোড করে রাখছি, পিকচার একটা। এটা at the end of each year, ওকে। এটা দেখেন 15% হারে 15 বছর মেয়াদ। টেবিলটা তো আপনারা ইউজ করা জানেন সবাই, তাই না? জি স্যার। ফার্স্ট অফ ক্যাপিটাল দেখেন 15%, ইয়ার হচ্ছে 15। তাহলে এখানে আমরা এই ম্যাট্রিক্সে এটা হচ্ছে এটা 5.847, 15 বছরে 15 টাকা পাওয়ার কথা, কিন্তু 15% ডিসকাউন্ট করলে তার আজকে ভ্যালু হচ্ছে 5.847, 6 টাকার কাছাকাছি। তাহলে এই দেখেন 5.847, বুঝতে পারছেন তো সবাই? না টেবিলটা ইউজ করতে পারেন না সবাই? পারেন না এমন কেউ আছেন? পারি তো। কথা খুব আস্তে শোনা যাচ্ছে কেন? আপনারা শুনতে পাচ্ছেন ভালো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। তাহলে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এখন, এই জন্য প্রেজেন্ট ভ্যালু 1,20,000, আমাদের কন্ট্রিবিউশন পাবো প্রতি বছর, এই জন্য অ্যানুইটি টেবল। আবার ফিক্সড কস্ট প্রতি বছর হবে, আমাদের কোশ্চেনে বলা আছে দেখেন ফিক্সড কস্ট পার অ্যানাম প্রতি বছর, কাজে ফিক্সড কস্ট আমাদের প্রতি বছরই দিতে হবে। তাহলে 15 বছর ধরেই হবে, এটাও অ্যানুইটির জন্য অ্যানুইটি টেবল। স্ক্র্যাপ ভ্যালু আপনারা বললেন যে এট দ্য এন্ড অফ 15 ইয়ার্স, 15 নম্বর বছরের শেষে আমরা স্ক্র্যাপ ভ্যালুটা পাবো। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের আবার হয় ক্যালকুলেশন করে নিতে হবে, অথবা যদি টেবিল দেখতে চান তাহলে টেবিলটা হচ্ছে এই যে যেখানে দিয়ে দিলাম। তখন আপনারা এই অ্যানুইটি টেবিল দেখলে হবে না, তখন আপনাদের এই যে জাস্ট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে যেটা সেটা দেখতে হবে, অর্থাৎ একটা সিঙ্গেল লামসাম অ্যামাউন্ট। এটা হচ্ছে অ্যানুইটি, এটা হচ্ছে লামসাম। লামসাম হচ্ছে আপনি যে কোনো একটা টাইমে একবার পাবেন, 5 বছর পর, 10 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে। আর অ্যানুইটি আপনারা জানেন প্রত্যেক বছরের শেষে বা শুরুতে পাবেন। এটা শেষে ধরেই করা হয়, এন্ড অফ ধরেই করা হয় টেবিলটা। এটার সাথে 1+i, এটার সাথে যদি আপনি 1+r দিয়ে দেন তাহলে আপনি হচ্ছে এটা বিগিনিংটাও বের করে ফেলতে পারবেন এই টেবিলের। স্যার বিগিনিং এর জন্য স্যার কি বলেন স্যার?
বিগিনিং এটার সাথে 1 প্লাস আর মাল্টিপ্লাই করে নিতে হয়। ও আচ্ছা স্যার। তাহলে আমরা যদি 15% হারে 15 বছর পরে দেখি 1 টাকার 15 বছর পরের ভ্যালু কত, মাত্র মনে হয় 12 পয়সা নাকি, যদি আমি সোজা ঠিক থাকি 0.123 0.123 আসার কথা। ঠিক আছে 0.123। তাহলে 15 বছর পরে যদি আপনাকে কেউ 1 টাকা দিতে চাই তার আজকের ভ্যালু হচ্ছে 0.123, 12 পয়সা মাত্র। তাহলে 25,000 টাকার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মাত্র 3,075 টাকা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। সো পজিটিভ পজিটিভ একসাথে করে নেগেটিভ গুলো মাইনাস করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু হবে হচ্ছে 19,018। সো নেট প্রেজেন্ট ভ্যালু 19,018। এটুকুতে কারোর কোনো কোশ্চেন আছে, সমস্যা আছে বুঝতে? এটা গত চ্যাপ্টারের আউটপুট। এই টেবিলটা বুঝতে, রেজাল্টটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নাই? না স্যার, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন সেনসিটিভিটি অ্যানালিসিস কিভাবে করব এটা দেখি। সেনসিটিভিটি অ্যানালিসিস করতে হলে একটা ফর্মুলা এরা দিয়ে দিছে। ফর্মুলাটা আমার এই ইয়েতে আসে নাই, দেখাচ্ছি। এই অঙ্কটা জাস্ট উপরে আছে, আপনাদের যাদের কাছে বই আছে তারা অঙ্কটা জাস্ট উপরে দেখতে পারেন। আচ্ছা, আমার কাছে একটা ফিগার আছে, এগুলো রোদ পড়ার কারণে, সানলাইটের কারণে আমি এটা আউট করে দিয়েছি। অঙ্কের এটা আমি কেটে ফেলছি। না, এখানে আছে, আমি দেখাচ্ছি ফর্মুলাটা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলেন। স্যার আমি একটু নামাজে গিয়েছিলাম, একটু মিস করছি স্যার। এই যে ডিসকাউন্ট রেট যে আপনার স্যার 1 থেকে 15 বছর 5.847, এটা স্যার 1 থেকে 15 বছর যোগ করে 15 বছর যোগ করে তারপর বসাইতে হবে স্যার, নাকি অন্য টেবিল থেকে নিয়ে নেবেন, এই যে টেবিলটা থেকে নিয়ে নেবেন। টেবিলে কি সরাসরি 1 থেকে 15 বছরের দেয়া আছে 5.8? এই আমাদের কোশ্চেনটা দেখেন, কত বছর মেয়াদ এবং ইয়া কত, আগে ডিসকাউন্টিং রেট কত দেখেন, আর হচ্ছে যেটা আগে দেখেন, দেখছেন কত পার্সেন্ট এবং কত বছর। স্যার 15 বছরের স্যার মানে 15% স্যার 1 থেকে 15 বছরে 15 বছর পর্যন্ত যোগ করতে হবে। তখন আপনি খেয়াল করবেন না, যোগ করা লাগবে, তখন আপনি ওটাকে অ্যানুইটি বলে, প্রতি বছর একই সমান। আপনি অঙ্কটা দেখেন, প্রতি বছর পার অ্যানাম যখন বলবে, প্রতি বছরে এত ফিক্সড কস্ট হবে, প্রতি বছর এই পরিমাণ বিক্রি হবে, প্রতি বছর এই পরিমাণ কন্ট্রিবিউশন হবে। ঠিক আছে? তাহলে কন্ট্রিবিউশন পার ইয়ার হচ্ছে, ফিক্সড কস্ট পার ইয়ার হচ্ছে। এই কন্ট্রিবিউশন পার ইয়ার, ফিক্সড কস্ট প্রতি বছর, তাই না? ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলোকে বলে অ্যানুইটি, অর্থাৎ প্রতি বছরের শুরুতে বা শেষে যদি একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমরা পাই, সেটাকে আমরা কি বলি? অ্যানুইটি। হ্যাঁ, এটা গত ক্লাসের আগে শেষ হয়ে গেছিল, মানে গত ক্লাসের আগে জাস্ট আমরা 8 নম্বর এক্সাম্পল করলে পাইতাম এটা, যদি আপনারা জানেন অনেকেই। সো টেবিল আমরা কি করব, টেবিলটা আপনি খেয়াল করবেন, যেমন ধরেন স্ক্র্যাপ ভ্যালু কতদিন পরে পাবো আমরা? 15 বছর পরে। স্ক্র্যাপ ভ্যালু কি প্রতি বছর পাওয়া যায়? না স্যার, লাস্ট বছরে, লাস্ট ইয়ারে। তাহলে এটা একবারই পাবো, তাই তো? বারবার পাবো না স্যার একবারে স্যার 15তম বছরের ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট এখনই, তাই না? বারবার করব নাকি একবারে? প্রতি বছরের শুরুতে তো আমরা 1,20,000 করে ইনভেস্ট করবো না, করবো কি? না স্যার, অঙ্কটা বুঝছি স্যার, সমস্যা। তাহলে ক্যাশ ফ্লো দুই রকম, একটা হচ্ছে লামসাম আর একটা অ্যানুইটি, তাই না? জি স্যার। ক্যাশ ফ্লো দুই রকম, একটা লামসাম, এই আমি জাস্ট এই ফিগারটা দেখাইতে চাচ্ছি আপনাদের।
ফর্মুলাটা একটু দেখাই। স্যার আমার কোশ্চেনটা ছিল যে ওই 1 থেকে 15 বছর হ্যাঁ মানে হ্যাঁ বুঝছি ওটা আমি যোগ করে করে যোগ করে করে নাকি স্যার না এমনি না না এমনি কোনো ক্যালকুলেশন আছে? ওটা দেখাবো দেখাবো আপনাকে দেখাবো। তার আগে আমি চাচ্ছি ওই যে ফর্মুলাটা একটু দেখাতে যাচ্ছি। ওকে, এখন তাহলে আমরা ফর্মুলাটা আমাদের সামনে থাকলে একটু রিলায়েবিলিটি বাড়ে। কথাবার্তার এভিডেন্স ছাড়া কথা বললে তো আসলে রিলায়েবিলিটি থাকে। আপনি যেটা বললেন সেটা দেখবেন, কেন বললাম দেখেন, এখন আপনি খেয়াল করবেন এই যে এটা কিসের জন্য, অ্যানুইটি না লামসাম? এটা স্যার অ্যানুইটি স্যার। এটা কি অ্যানুইটি? শিওর? 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটা তো লামসামের জন্য স্যার, অ্যানুইটি হচ্ছে স্যার এই যে সূত্র ভিন্ন হবে। তখন কি বলবে? কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু অফ $1 পার অ্যানাম বলবে। হ্যাঁ, অ্যানুইটি থাকলে কি হবে? অ্যানুইটি বার্ষিক। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে 15 ইয়ার্স 15%, 15 ইয়ার 15%। তাহলে আপনি মিলান ম্যাট্রিক্সটা, এই যে দেখতে পাচ্ছেন 15%-এ 15তম বছরে। তাহলে কিউমুলেটিভ মানে কি? যোগ করে করে, আপনাকে যোগ করা লাগবে না, যোগ করে করে এরা বের করে রাখছে। হ্যাঁ, আপনাদের P1 বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে, দেখবেন এই টেবিলটা। এখন ক্লিয়ার? এটা সরাসরি টেবিলে পাওয়া যাবে, কিভাবে বের করতে হবে? ক্লিয়ার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে যখন অ্যানুইটি কন্ট্রিবিউশন ফিক্সড কস্ট অ্যানুইটি, তখন আমরা এই ফ্যাক্টরটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কিউমুলেটিভ বের করা আছে। ওকে, এখন যেটার জন্য আমি একটু ওয়েট করলাম সেটা হচ্ছে যে এই দেখেন কিভাবে আমরা সেনসিটিভিটি অ্যানালিসিস করতে পারি। সেনসিটিভ অ্যানালিসিস ইন এনপিভি আমরা কিভাবে করতে পারি, এটা অনেক সহজ। এটা আমরা দেখবো। উই মে উইশ টু ডিসকভার দ্য ম্যাক্সিমাম পসিবল চেঞ্জ ইন ওয়ান অফ দ্য প্যারামিটার্স বিফোর দ্য অপরচুনিটি বিকামস নন ভায়াবল। প্যারামিটার বলতে আমরা এইগুলোকে বোঝাচ্ছি, যে ইনভেস্টমেন্ট, কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট, যেগুলো দিয়ে আমরা এনপিভি বের করলাম, সেগুলোকে এক একটা প্যারামিটার বলছি। সো যদি আমরা সেনসিটিভিটি বের করতে চাই, অর্থাৎ সেনসিটিভিটি বলতে বোঝাচ্ছে যে এখন আমরা কি দেখলাম, প্রজেক্টটা কি ভায়াবল না নন ভায়াবল, কি দেখলাম? এটা কি অ্যাকসেপ্টেবল নাকি রিজেক্টেবল, কোনটা? অ্যাকসেপ্টেবল, বিকজ এনপিভি ইজ পজিটিভ। সো কখন আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,20,000, এখানে কত পার্সেন্ট চেঞ্জ হলে আমার ডিসিশনটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ আমি আর এটা অ্যাকসেপ্ট করবো না, রিজেক্টে চলে যাব, এটা ভায়াবল থাকবে না, নন ভায়াবল হয়ে যাবে। কন্ট্রিবিউশনে কত পার্সেন্ট চেঞ্জ হলে প্রজেক্টটা আমার কাছে নন ভায়াবল হয়ে যাবে। ফিক্সড কস্টে কত পার্সেন্ট চেঞ্জ হলে এই ডিসিশনটা রিভার্স হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সেনসিটিভিটি অ্যানালিসিস। ক্লিয়ার? We may wish to discover the maximum possible change in one of the parameters before the opportunity becomes non-viable. কি করতে যাচ্ছি, ক্লিয়ার কিনা? সো ম্যাক্সিমাম পসিবল চেঞ্জ কিভাবে বের করতে পারি আমরা? এনপিভি কে আমরা ডিভাইড করব, যেই ফ্যাক্টরটা দিয়ে আমরা বের করতে যাচ্ছি, যেই ফ্যাক্টরের সেনসিটিভিটি আমরা করতে যাচ্ছি, সেই ফ্যাক্টরের প্রেজেন্ট ভ্যালু দিয়ে। যেমন সে ফর এক্সাম্পল, এখানে আমাদের এনপিভি আসছে আমাদের অঙ্কে 19,018। আমরা যদি হাউ সেনসিটিভ দ্য ইনভেস্টমেন্ট উইল বি আমরা যদি করতে চাই, তাহলে এইটার প্রেজেন্ট ভ্যালু কত? 1,20,000 এর প্রেজেন্ট ভ্যালু আছে 1,20,000, এটাতে আমরা ডিভাইড করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের এনপিভি হচ্ছে মাত্র কত? 15.85%। তো ইনভেস্টমেন্ট যদি 15.85% বেড়ে যায়, তাহলে আপনার এনপিভি 0 হয়ে যাবে, ব্রেক ইভেনে চলে যাবেন আপনি। আর এর থেকেও যদি বাড়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে আপনার নেগেটিভ এনপিভি আসবে এবং আপনার ডিসিশনটা অ্যাকসেপ্ট থেকে রিজেক্ট হয়ে যাবে। কেউ কি বুঝলেন কি
রিপিট করতে হবে। স্যার একটু আরেকবার বলবেন? আরেকবার, প্রথম কথা হচ্ছে যে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি কি এটা আমাদের জানতে হবে ফার্স্ট। সেন্সিটিভিটি অফ ইউর এনপিভি টু দা, আপনার এনপিভিটা কতটুকু সেন্সিটিভ টু দা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আপনি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলেন 1,20,000, এইটার সাথে আপনার এনপিভি যেটা বের করলাম সেটা তার কতটুকু সেন্সিটিভিটি আছে, কতটুকু এটা রেসপন্স করবে। সো তার মানে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এনপিভি কে ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে বর্তমান বিনিয়োগ তার কত পার্সেন্ট আপনার এনপিভি আসছে। তাহলে 19,000কে যদি আমরা 1,20,000 দিয়ে ভাগ করে আমরা পেলাম কত, 15.85%। ওকে, এটুকু তো বুঝছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার ইনভেস্টমেন্ট যদি 15.85% বেড়ে যায় তাহলে এনপিভি কি হয়ে যাবে তখন? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, রাইট। আর এর থেকেও যদি বাড়ে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে সেন্সিটিভিটি, যে এর থেকে বেশি যদি বাড়ে তাহলে আমি আর এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, সিমিলারলি আমরা কন্ট্রিবিউশনটা দেখতে পারি। কন্ট্রিবিউশনের তুলনায় আমাদের এ কতটুকু সেন্সিটিভ, কন্ট্রিবিউশন দিয়ে করবে না কিন্তু। আমি আবার বলছি, ফর্মুলাটা দেখেন, ফর্মুলার জন্য আমি ওয়েট করলাম। এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ফ্লো ক্যাশ ফ্লো আন্ডার কনসিডারেশন, প্রেজেন্ট ভ্যালু কিন্তু নরমাল ফিগার না, প্রেজেন্ট ভ্যালু। সো কন্ট্রিবিউশনের প্রেজেন্ট ভ্যালু কত? স্যার এই পার্সেন্টেজটা কি মানে এক্সাক্ট হতে হবে নাকি স্যার একটু কম বেশি হলে চলবে স্যার? আপনি কয়টা ডেসিমাল রাখবেন? পার্সেন্ট সাধারণত দশমিকের পরে 2টা ঘর রাখেন, 2 ডেসিমাল প্লেস। 15.85%-এ 19,020 আসে, তো সেক্ষেত্রে তো আবার মাইনাস মানে ফিগারে চলে যাচ্ছে আর কি সেক্ষেত্রে। আচ্ছা, তার মানে এক্স্যাক্টলি 15.85 এক্স্যাক্টলি হয় না, তাই তো? না, এটা নিয়ে ধরবে না, এটা নিয়ে ধরবে না। যদি আপনাকে স্পেসিফাই করে দেয় কোশ্চেন যে 2 ডেসিমাল প্লেসেস রাখতে হবে কিনা, সেক্ষেত্রে তো আপনি লাস্ট ফিগারটাকে রাউন্ড করে নিবেনই। কত আসে এটা ভাগ করলে এক্স্যাক্টলি? এখন কি স্যার এটা 19,018 মিলাইতে হবে নাকি স্যার? মানে না না না, এইটা না, মানে জাস্ট এইটা না, এটা আসলে আমার মনে হয় আসে এটা 15.84% আসে না? এই যে দেখেন, এটা কিন্তু এরা এক বেশি ধরছে, এটা এক বেশি ধরে এদের মনে চাইছে এরা ধরছে। এটা যদি আমরা নিজেরা ক্যালকুলেশন করতাম, 19,018কে যদি আমরা 1,20,000 দিয়ে ভাগ করতাম তাহলে আমাদের আসতো 15.84, তাই তো? 15.848। এই কারণে এরা কি করছে, ওই 2 ঘর নিলে 85 লেখা যায়। হ্যাঁ 85 করে ফেলছে, জাস্ট এটাই করছে। আপনি 4 ঘর নেন তাহলে মিলে যাবে। হ্যাঁ, ওইটা নিয়ে ভয়ের কিছু না, এটার জন্য মার্কস কাটাকাটির বিষয় না। আচ্ছা, কন্ট্রিবিউশন তাহলে এখন মনে হয় সবগুলোই পারবেন। কন্ট্রিবিউশন যদি আমরা দেখি যে কন্ট্রিবিউশনের হাউ এনপিভি ইজ সেনসিটিভ টু কন্ট্রিবিউশন মার্জিন, দেন এনপিভি ইজ টু বি ডিভাইডেড বাই দ্য টোটাল কন্ট্রিবিউশন, প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল কন্ট্রিবিউশন। তো প্রেজেন্ট ভ্যালু আমরা দেখলাম 2,41,000, তাহলে আমরা পাচ্ছি 7.89%। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে একদম বলেন তো? কন্ট্রিবিউশনের প্রেজেন্ট ভ্যালু কত পার্সেন্ট? 7.89%। কি চেঞ্জ হলে কি হবে ডিসিশনটা? বা এর বেশি চেঞ্জ হলে ডিসিশনটা রিভার্স, তাই না? জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা যদি ফিক্সড কস্ট বলি, একইভাবে ফিক্সড কস্টের যে আমাদের প্রেজেন্ট ভ্যালু সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি নেট প্রেজেন্ট ভ্যালুকে, তাহলে আমরা পাচ্ছি 18.07%। এটা হচ্ছে কমলে আর এটা হচ্ছে বাড়লে। আয়ের ক্ষেত্রে কমে গেলে আমরা জানি যে আয়ের ক্ষেত্রে কমে গেলেই খারাপ, তাই না? অ্যাডভার্স। কস্টের ক্ষেত্রে বেড়ে গেলে আর হচ্ছে কন্ট্রিবিউশন বা রেভিনিউর ক্ষেত্রে কমে গেলে। ফিক্সড কস্ট যদি আমাদের 18.07% এর বেশি বাড়ে তাহলে আমাদের এটা আর পজিটিভ থাকবে না, নেগেটিভে চলে যাবে। তখন আমরা এটাকে ডিসিশনটা অ্যাকসেপ্ট থেকে রিজেক্ট হয়ে যাবে। বোঝা গেছে সেনসিটিভিটি অ্যানালিসিস কি? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা জানা ছিল, এই প্রশ্নতে শুধুমাত্র ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সেনসিটিভিটি করতে বলছিল।
আমাদের প্রশ্ন কি যে যখন কন্ট্রিবিউশন এবং ফিক্সড কস্ট দিয়ে থাকবে তাহলে কি আর নিচের 1 এবং 2 টা এভাবে করব? এই যে দিছে দেখেন, চাইছে পরের পেজে চাইছে। সরি ঠিক আছে, তিনটা বলছে, তিনটা। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ঝামেলা হচ্ছে এটা নিয়ে, দেখেন তো এটা কিভাবে করছে। ড্র এ ডায়াগ্রাম টু দ্য অ্যানুয়াল ডিমান্ড। এখন আমাদের একটা ডায়াগ্রাম তৈরি করতে বলছে টু ইলাস্ট্রেট দ্য সেন্সিটিভিটি রেকর্ড হচ্ছে না, শেয়ার। জি স্যার, রেকর্ড হচ্ছে না। ও আচ্ছা, আমি তাহলে একটু বলে দিই। রেকর্ড কিন্তু আপনাদের 15 তারিখ থেকে উন্মুক্ত করে দিবে, ভয় নাই, রেকর্ড আপনারা পাবেন, কিন্তু শুনতে পাবেন শুধু। অসুবিধা নেই স্যার। স্যার ডায়াগ্রামটা আমরা কিভাবে করব? ড্র এ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য প্রজেক্ট টু দ্য অ্যানুয়াল ডিমান্ড। সো ডায়াগ্রাম করতে গেলে যেটা আপনাদের করতে হবে, দুইটা আমাদের লাগবে, দুইটা লেভেল লাগবে আর কি। ওই ফোনই তো ধরলো না, ওটা বলে দেবো। আচ্ছা, একজন আছে, ওকে বলে দিই। সালাম, এই রেকর্ড হচ্ছে না নাকি ক্লাসটা? আচ্ছা দেখেন, ওই যে একজন বলতেছিল আমাদের পার্টিসিপেন্টরা বলতেছিল রেকর্ড হচ্ছে, তাই তো মনে হচ্ছে। এই যে এখন আসছে, এখন আসছে। চার্ট করতে হলে কি করতে হবে দেখেন, সেন্সিটিভিটি চার্ট করতে হলে this diagram illustrates how the NPV is affected by changes in one of the input parameters. The chart have been examined frequently in the management accounting examination. চার্ট আপনি এনপিভি ভার্সেস ডিসকাউন্ট রেট, লেভেল অফ অ্যাক্টিভিটি অনেকভাবে করতে পারেন, বাট আমি যেটা দেখাতে যাচ্ছি দেখেন এইটা লাগবে। The NPV should be plotted on the y-axis, মানে ভার্টিক্যালি থাকবে এনপিভি, আর হরাইজন্টালি থাকবে আপনি যেটার সেন্সিটিভিটি চাচ্ছেন। অ্যাক্টিভিটি থাকতে পারে, and the other parameter on the x-axis. Calculate 2 NPVs, দেখেন এটা খেয়াল করে, you have to calculate at least 2 NPVs at 2 different levels. একটা যদি লো ডিমান্ড হয় তাহলে কেমন হবে, একটা হাই ডিমান্ড হলে কেমন হবে, and then plot the 2 points, draw the relationship assuming linearity. তাহলে দুইটা পয়েন্ট লাগবে, একটা লো ডিমান্ড, একটা হাই ডিমান্ড। সো আমরা যে অবস্থায় আছি তাতে আমাদের কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? এনপিভি পজিটিভ আসছে। পজিটিভ। তাহলে আমরা যদি ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে আমাদের একটা নেগেটিভ এনপিভি লাগবে, অর্থাৎ ডিসকাউন্টেড আমরা বাড়াই আমরা একটা নেগেটিভ এনপিভি রাখতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বা ওই যে প্রোডাকশন যেটা, সেলস যেটা, সেটা কমাই দিতে পারি। তাহলে আপনারা মোটামুটি এটা পেয়ে যাবেন, একটা এস্টিমেট পেয়ে যাবেন। আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি কিন্তু তারা কিভাবে করছে কিছু বলে নাই। আমি আপনাদের কাজ দেবো, আপনারা উদ্ধার করতে পারেন কিনা, ক্যালকুলেশনটা কিভাবে করলো। সি নম্বর পার্টটা মিসিং, হয়তো আমার এখানে আসে নাই।
ক্যাপিটাল বাজেটিং থেকে কিন্তু একটা অঙ্ক থাকে, বেশ বড় সড়ো অঙ্কই থাকে। তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এখন আমরা সি দেখব। সিতে আমরা দেখব যে চার্টটা কিভাবে করা যায়। সি নম্বরটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যায়। তাহলে আমরা রুলসটা যেটা পড়লাম যে it takes 2 points to be able to draw a diagram and therefore we need to start by looking at another demand level. So main question আমরা যেটা দেখলাম, ডিমান্ড ছিল হচ্ছে 15,000 ইউনিটস। এই যে মেইন কোশ্চেন আমাদের ডিমান্ড ছিল হচ্ছে 15,000 ইউনিটস। তো আমরা জানি যে যদি ডিমান্ড কমে যায় তাহলে এমনিতেই লাভ না হয় লস হবে, এনপিভিটাও নেগেটিভ হয়ে যাবে। সো এরা 10,000 ধরছে, 15,000 থেকে কমাই 10,000 ধরছে, এটা আনুমানিক। লেট অ্যানুয়াল ডিমান্ড বি 10,000। আপনি 5,000 ধরতে পারেন, 2,000 ধরতে পারেন, 7,000 ধরতে পারেন, বিভিন্ন লেভেলে ধরে দেখবেন। জাস্ট মেক শিওর দ্যাট your assumption produces a negative NPV, এটা আপনাকে নিশ্চিত করতে হবে জাস্ট, তাহলে এই ডায়াগ্রামটা এইভাবে দেখাতে পারবেন না। বাট ব্রেক ইভেন চার্ট যেমন আমরা করি, সেক্ষেত্রে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট আমরা উল্লেখ করে দিয়ে একটা লিনিয়ার রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করি। এখানে এরকম চেষ্টা করে নাই তারা, জাস্ট আমি আপনাদেরকে কাজ দেবো কিভাবে উদ্ধার করা যায় কিনা। যদি 10,000 ইউনিট বিক্রি হয় তাহলে কন্ট্রিবিউশন কত হবে? ইনভেস্টমেন্ট তো যা ছিল তাই থাকবে। 15 বছর যেহেতু ডিসকাউন্ট রেট যেহেতু চেঞ্জ করি নাই, সেহেতু এটাও চেঞ্জ হবে না। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, বাইনারি ফ্যাক্টর চেঞ্জ হবে না। স্ক্র্যাপ ভ্যালু চেঞ্জ করতে বলে না, চেঞ্জ হবে না। ফিক্সড কস্ট চেঞ্জ হবে না। আমরা শুধুমাত্র ইউনিট চেঞ্জ করছি যাতে করে আমাদের কি হয়ে যাবে, কন্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের মেইন কোশ্চেনে ছিল কন্ট্রিবিউশন পার ইউনিট কত করে ছিল, 2.75 করে প্রতি জোড়া শুয়ের দাম। তো যদি আমরা 10,000 ইউনিট প্রডিউস করি তাহলে 2.75 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 10,000 কে, তাহলে আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন হবে কিন্তু টোটাল 27,500, 27,500। তো তখন কিন্তু দেখেন আমাদের পজিটিভ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো হচ্ছে 1,63,000, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো হচ্ছে 2,25,000। তখন আমাদের 61,379, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রেজেন্ট ভ্যালু, এনপিভি নেগেটিভ ছিল। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে এই 10,000 অঙ্কে দেওয়া নয়, আপনাকে অ্যাজাম্পশন করতে হবে কিভাবে আপনার যেই লেভেলে এটা যদি আবার নেগেটিভ আসতো তাহলে আমরা একটু বেশি ধরতাম সেলস। হাই ডিমান্ড, তখন আমরা হাই ডিমান্ড অনুমান করতাম, যেহেতু আমাদের পজিটিভ আসছে এটাই ধরে নিচ্ছে হাই ডিমান্ড, আর আমরা লো ডিমান্ড একটা দিয়ে আমরা নেগেটিভ একটা এনপিভি করে। এখন কথাটা হচ্ছে যে ব্রেক ইভেন কততে হবে এরা কিন্তু বের করে দেখায় না, আমাদের বলেও নাই। তাহলে এরা দেখাচ্ছে যদি 10,000 সেলস হতো তাহলে এই যে 10,000, তাহলে লসটা হয়তো মনে করেন 61,000। ওকে, তো এরা বলতে যাচ্ছে পরের পেজে দেখেন 13,800 ইউনিট বিক্রি হলে তারা ব্রেক ইভেন করতে পারতো, বাট হাউ? যে 13,800টা তারা কোথায় পেল? Taking a reading from the graph, the break-even point appears to be at about 13,800. গ্রাফ থেকে আমরা পাইছি 13,800 ব্রেক-ইভেন পয়েন্ট। আপনারা কি কেউ পাইছেন? কারো মাথায় কোনো আইডিয়া আছে কিভাবে বের করব? স্যার আমরা হাই লো মেথড অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন তৈরি করতে পারতাম, যেখানে তো শুধু দুইটাই দেওয়া আছে, 15,000 10,000। তো সেক্ষেত্রে কি ওইদিকে যাওয়া যায়? আই এম নট শিওর, জাস্ট ঠিক আছে দেখি ক্যালকুলেশন করি। না সেটাই তো, তখন দিশি আর, কারণ এরা দেখেন সমাধান করছে অথচ বলে নাই যে 13,800 যে ব্রেক ইভেন হবে এটা তারা পাচ্ছেটা কোথায়, এটা কিন্তু এটা বলে নাই।
এখন দেখেন তারা যেটুকু বলছে সেটুকুতে বোঝা থেকে না। The break-even point may also be calculated. Present value of contribution can fall 2,22,171 before NPV becomes negative. এই ফিগারটা তারা কোথায় পেয়েছে? বলছে present value of contribution can fall to 2,22,171 sterling pound before NPV becomes negative. আচ্ছা দেখেন তাহলে আমরা পাই কিনা দেখেন এটা এখান থেকে পাবেন দেখেন বিকল্প পেতে পারি বাট এরা কিভাবে করছে এটা আমি দেখাই কিন্তু এরা বলে নাই কিভাবে করছে এটা একটা খুব বিশ্রী কাণ্ড এদের বর্তমানে যে কন্ট্রিবিউশনটা আছে সেখান থেকে কিন্তু আমাদের পজিটিভ এনপিভি আসছে সেটা কত পার্সেন্ট কমলে এটা ব্রেক ইভেনে চলে যাবে কত পার্সেন্ট বলেন আমরা সেনসিটিভিটি অ্যানালিসিস করে দেখলাম না কত পার্সেন্ট কমবে কত পার্সেন্ট পর্যন্ত কমলে আমরা ব্রেক ইভেনে যাব তারপরে আমরা রিভার্স ডিসিশন নেব তাহলে বর্তমান কন্ট্রিবিউশন কত 15,000 ইউনিট বিক্রি করলে কন্ট্রিবিউশন হয় যে কন্ট্রিবিউশনটা হয় তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2,41,189 আমরা দেখলাম 7.89% যদি এনপিভি কমে যায় এই এটা কমে যায় কি বলে কন্ট্রিবিউশন কমে যায় তাহলে এনপিভি 0 হয়ে যাবে এরপরে নেগেটিভ হওয়া শুরু করবে তাহলে 2,41,189 এটা কত 7.89% পার্সেন্ট হয়তো বা আপনারা যেটা বললেন একটু কম বেশি থাকতে পারে রাউন্ড যদি করে থাকে তারা $19,018 ওই পার্সেন্ট হলে 19,029 10 কম বেশি হয়ে যাচ্ছে না তার মানে পার্সেন্টটা রাউন্ড করা আছে তাই না বুঝতে পারছেন সবাই জি স্যার এখন সহজে বের করতে পারবেন এখন আপনারা $2,41,189 মাইনাস বর্তমানে পজিটিভ আছে 19,018 তাহলে 19,018 যদি পড়ে যায় তাহলে আমাদের ব্রেক ইভেনে যাবে এইটা দিয়ে তারা করছে কিন্তু তারা কোথাও বলে নাই এটা খুবই সিম্পল একটা বিষয় কিন্তু বলে নাই বুঝতে পারছেন এটা কোথা থেকে আসছে এখন এটা কোথায় পাইছে বুঝতে পারছেন সবাই না স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন খুবই সহজ এটা দেখেন যদি যদি কন্ট্রিবিউশনের প্রেজেন্ট ভ্যালু 2,41,189 হয় তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে 19,018 তো নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 হয় 0 হইতে হয় তাহলে কি করব আমরা এটা থেকে এটা মাইনাস করে দিলে 0 হয়ে যাবে না 2,41,189 থেকে যদি আমরা এনপিভিটা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাবো না যে কন্ট্রিবিউশনের প্রেজেন্ট ভ্যালু কত হলে আমরা এনপিভি 0 তে নিতে পারবো ব্রেক ইভেনে যেতে পারবো আবার সহজ করে বলি দেখেন আপনার কোম্পানি যদি কন্ট্রিবিউশন হয় 2 লাখ টোটাল কন্ট্রিবিউশন হ্যাঁ খেয়াল করেন ভালো করে আর আপনার ফিক্সড কস্ট হচ্ছে 1,80,000 আপনার প্রফিট কত হবে 20,000 এটা তো সবাই বুঝি তাই না জি
এখন আপনাকে বললো কন্ট্রিবিউশন কত হলে ব্রেক ইভেন হবে, বলতে পারবো না? 1,80,000। 1,80,000 কিভাবে পাবো এটা? এই কন্ট্রিবিউশন থেকে কি বাদ দিয়ে দেবো? এনপিভি। প্রফিটটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি, তো এখানেও তাই, কন্ট্রিবিউশন থেকে এনপিভিটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, যে আমাদের কত কন্ট্রিবিউশন হলে কি হতো, ব্রেক ইভেন হয়ে যেত, অর্থাৎ আমাদের প্রফিট থাকতো না, এনপিভি থাকতো না। ক্লিয়ার এখন? তাহলে 2,41,189 বর্তমান এনপিভি, বর্তমান কন্ট্রিবিউশন, প্রেজেন্ট ভ্যালু অফ কন্ট্রিবিউশন। যদি এনপিভি আমরা কিছুই না পাইতাম, জিরো হইতো। কখন জিরো হইতো? যদি আমাদের কন্ট্রিবিউশনের প্রেজেন্ট ভ্যালু কমে যেত। কত কমতো? এই পরিমাণ। তাহলে 2,41,189 থেকে যদি আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস করে দিই, তাহলে আমরা পাচ্ছি 2,22,171। তাহলে এই এখানে গেলে ব্রেক ইভেন হয়ে যাবে, আর এর থেকে যদি বেশি কমে তাহলে আমাদের নেগেটিভ হওয়া শুরু করবে। সো তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত? ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা এটাকে নরমাল ফিগারে নিয়ে আসতে চাই বা মানে ইয়ারলি নিয়ে আসতে চাই, ইয়ারলি, তাহলে আমরা এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা দিয়ে ভাগ করব, যেটা থেকে গুণ দিয়ে এটা বের করছিলাম 5.847। তাহলে 5.847 দিয়ে ভাগ করলে আমরা অ্যানুয়াল ফিগারে নিয়ে আসতে পারবো। আর অ্যানুয়াল ফিগার এটা যেহেতু প্রেজেন্ট ভ্যালু অফ কন্ট্রিবিউশন, সেহেতু কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ইউনিটের সংখ্যা পেয়ে যাবো। বোঝা গেছে? এক্স হচ্ছে এখানে নাম্বার অফ ইউনিট, প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন 2.75 করে। তাহলে আমার যদি টোটাল কন্ট্রিবিউশন এত হলে, যদি আমার টোটাল কন্ট্রিবিউশন 37,997 হলে যদি ব্রেক ইভেন হয়, তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে আমাকে? তাহলে আমরা জানি প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন 2.75, তাহলে এই টোটাল কন্ট্রিবিউশনটা 2.7 পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করলে আমরা ইউনিট পেয়ে যাবো না? স্যার এটা বুঝছি স্যার, আগের পেজে গ্রাফটা মানে ব্রেক ইভেন এখানে 14 এর আগে এখানে এটা কিভাবে হলো স্যার? 13,800 যারা বলতেছে ওরা এই যে এটা, হ্যাঁ, আমিও তো বুঝি না এটা, আমরা এখন বের করলাম, এখন না বুঝলাম, তাই না? এখন আমরা বুঝলাম ব্রেক ইভেন কততে হবে, 13,817 ইউনিট, তাই তো? এই যে 13,817 ইউনিট। যদি ওরা 14 কাছে চলে গেছে, তাহলে আপনি এখানে কি করবেন, এখানে যদি 10টা ইয়ে করতে পারেন, 10টা ভাগের 8 ভাগ নিতে পারেন। এখানে 8 ভাগ যেখানে যাবে সেখানে আপনি ব্রেক ইভেন, যদি এখানে যায় এখানে, যদি এখানে যায় এখানে, যেখানে যাবে, তাহলে ব্রেক ইভেন হচ্ছে 13,817, 14,000 এর ঠিক আগে আগে। আপনি কি বলছেন, গ্রাফ থেকে কিভাবে বুঝলাম? বুঝতে পারছি স্যার। স্যার এখন তো- ভ্যালু গুলা 20,000 থেকে মাইনাস 60,000 এগুলো নিলো কিভাবে বুঝলাম? কোনটা? এই যে এটা? এনপিভি ভ্যালু গুলা, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনার এই যে নেগেটিভ কত এখানে, ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। নেগেটিভ কত, 61, এই জন্য 60 থেকে শুরু করছে, হ্যাঁ, 60 বা 61। আর আমাদের ম্যাক্সিমাম আমাদের এনপিভি কত বর্তমানে? হাই ডিমান্ড যদি হয় তাহলে এনপিভি কত হবে? 19,000 না? 19,018। তাহলে 20,000 পর্যন্ত রাখলে চলে, পজিটিভ। ওকে, স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, এটা বুঝছি স্যার। লাস্ট ক্লাসে আমরা শেষ করছিলাম 420 পেজে, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক চ্যাপ্টারে। আজকে স্যার দেখতেছি মানে নামাজ পড়ে এসে যে পরের চ্যাপ্টার, এখানে মাঝখানে কি স্কিপ করা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করছিলাম, আপনি দেরি করে আসছেন একটু। যে গত চ্যাপ্টারে যেহেতু ওই নরমাল ডিসকাশন সবগুলোই নরমালি ক্যালকুলেশন করছে, আর যে ওইটার ফার্দার অ্যাপ্রাইজাল হচ্ছে এখানে, ওইটার ফার্দার মানে অ্যাপ্লিকেশন। তো ওইখানে যদি কারো কোশ্চেন থাকে আমরা ওইখানে ব্যাক করবো, না হলে আমরা এটা দেখে যাব। এটা ওইটা এটা মিলাই সম্ভবত একটা অঙ্ক পড়বে বড়, হ্যাঁ। ও আচ্ছা, ওইখানে শুধু টেকনিক গুলো দেখানো আছে যে কিভাবে আমরা ক্যালকুলেশন করবো। 4টা টেকনিক দেখেন, পুরো চ্যাপ্টার করবেন একই জিনিস, পেব্যাক পিরিয়ড, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এনপিভি আর আইআরআর। ওই 4টা জিনিসই বারবার দেখানো হচ্ছে পুরো চ্যাপ্টার জুড়ে। ওই টেকনিকটা এখন কিভাবে আমরা আদার ফ্যাক্টর গুলো কনসিডার করবো, যেমন আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখবো যে কিভাবে রিলেভেন্ট ক্যাশ ফ্লো বেছে নিতে হয়, কিভাবে রিপ্লেসমেন্ট কস্ট ডিসিশন নিতে হয়, কিভাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে ট্যাক্স ডিল করতে হয়, কিভাবে ক্যাপিটাল রেশনিং করতে হয়, কিভাবে সেন্সিটিভিটি আমরা শুরু করে দিয়েছি অলরেডি।
এইগুলো আমরা ওই চ্যাপ্টারে যোগ করে ওইটাকে এক্সটেনশন করবো এখানে, হ্যাঁ? বোঝা গেছে? জি স্যার। বাট স্টিল ওই চ্যাপ্টারে আপনার কোশ্চেন থাকলে ওটা রেজ করতে পারবেন যে কোনো ক্লাসে, হ্যাঁ? স্যার ওই চ্যাপ্টারে মানে ওই চ্যাপ্টারে তো অনেকগুলো অঙ্ক ছিল স্যার। কিন্তু এক্সাম্পল তো সব কভার করে ফেলছে। এক্সাম্পল যদি কভার হয় তাহলে টেস্টের আন্ডারস্ট্যান্ডিং গুলো তো একই জিনিস আবার রিপিট করবে, তাই না? স্যার একটু প্রবলেম ছিল আগে স্যার। কত নম্বর অঙ্কে? এটা স্যার এখানে তো অ্যানুইটি, পারপিচুইটি অনেক কিছু ছিল স্যার, এগুলো একটু বোঝানোর দরকার ছিল স্যার। না, ওইটা আজকে বললাম যে এখানে অ্যানুইটির বিষয়টা। আপনি যেটা বলছেন অ্যানুইটি এবং পারপিচুইটি, তাতে আমরা কত নম্বর পর্যন্ত করছি? 6 করছি, তাই না? 6 করে ফেলছি, হ্যাঁ। এক্সাম্পল 6 7 করছিলাম। 7 করছি। পেব্যাক পিরিয়ড কেন করব না? জি জি। পেব্যাক পিরিয়ড হয়ে গেছে না, একদম সিম্পল তো, জাস্ট ইনভেস্টমেন্টকে ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করলে 4 বছর করলাম তো। করলাম না কারণ কি আমাদের হাতে আমরা আগের চ্যাপ্টারে তো প্রত্যেকটা অঙ্ক দেখে আসছি, এতে করে আমাদের সময় চলে গেছে। আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক মনে হয় না কোনো কোর্সে এত বেশি দেখাই। তো যেই কারণে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে আমরা যদি প্রত্যেকটা অঙ্ক দেখাই তাহলে আমরা শেষ করতে পারবো না 30টা ক্লাসে। আপনাদের অন্য কোনো কোর্সে কি এইভাবে সব অঙ্ক দেখায়? নরমালি আমরা কি করি? 14 আর স্যার আরেকটা প্রবলেম ছিল স্যার অ্যানুইটিতে আপনার স্যার 498 পেজ নাম্বার। এটা কি সমস্যা? তার মানে অ্যানুইটি আর পারপিচুইটি এই দুইটা নিয়ে সমস্যা আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর কি কি সমস্যা আছে বলেন, তাহলে আমরা আগামী ক্লাসে ডিসকাস করে দেবো। আর কি কি সমস্যা আছে? স্যার তাহলে আমি একটু ভালো করে দেখি স্যার, দিয়ে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে রেখে নেক্সট ক্লাসে স্যার আপনাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, এটাই বেটার হয়। হ্যাঁ জি স্যার। ওকে। তাহলে আমাদের কি কি বের করতে বললো? Use your diagram to identify the minimum annual sales required to ensure that the project at least break even. আচ্ছা, ডায়াগ্রাম ইউজ করেন না, আমরা আগেই বের করে নিলাম 13,800, তারপরে ডায়াগ্রাম আঁকতে পারবো। সো এই অঙ্কটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? 4টা রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। লাস্ট রিকোয়ারমেন্ট ওই ব্রেক ইভেনটা আবার বের করে দেখাতে বলছে। ব্রেক ইভেন তো আমরা আগে বের করে দিলাম। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব, সেকেন্ড যেটা এখানে চলে যাব। প্রথম অঙ্ক নিয়ে যদি কারো কোশ্চেন না থাকে। এটা বুঝছি স্যার। ওকে, সেকেন্ড যেটা আমাদের দেখাচ্ছে যে রেলেভেন্ট ক্যাশ ফ্লোটা আমাদের বের করা শেখাচ্ছে। রেলেভেন্ট ক্যাশ ফ্লো বের করতে গিয়ে আমাদের সাঙ্ক কস্ট আপনারা জানেন, cost that has already been incurred and cannot be recovered by any decision made now or in the future. যেই কস্টটা অলরেডি হয়ে গেছে এবং এই যে কস্টটা আমরা কভার করতে পারবো না কোনো ডিসিশন নেই, সেটাকে আমরা সাঙ্ক কস্ট বলি। সাধারণত এগুলো পাস্ট কস্ট হয়, ফিউচার কস্ট হতে পারে যদি আমাদের ডিসিশন অলরেডি হয়ে যায়। নরমালি সাঙ্ক কস্ট পাস্ট কস্ট হয়। অপরচুনিটি কস্ট, এটাও আপনারা জানেন। অপরচুনিটি কস্ট হচ্ছে this is actually not a cost, rather it is the value of the benefits foregone. যে বেনিফিটসটা আমরা স্যাক্রিফাইস করতে হয় সেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি। অপরচুনিটি কস্ট সাধারণত এটা রিলেভেন্ট কস্ট and should be included in the investment decision. ফিক্সড কস্ট স্যার অ্যানুইটি আর পারপিচুইটি কি স্যার একটু বেসিকটা বোঝাবেন স্যার, জাস্ট থিওরিটিক্যালি? অ্যানুইটি হচ্ছে ওই যে প্রতি বছরের শুরুতে অথবা শেষে যদি আপনার একটা লাভ নির্দিষ্ট পরিমাণ ইনফ্লো অথবা আউটফ্লো হয়, এটাকে আমরা অ্যানুইটি বলি, হ্যাঁ। আর পারপিচুইটি হচ্ছে যে আপনার যদি এটার মেয়াদ আনলিমিটেড হয়, কোনো ইয়ার এর এন সমান উল্লেখ না থাকে, ইনডিফিনিট পিরিয়ডের জন্য যদি ইনভেস্টমেন্ট করে সেটাকে পারপিচুইটি বলে, হ্যাঁ। জি স্যার। এরপরে আপনি দেখবেন, দেখার পরে সমস্যাটা আমাকে বলবেন। ফিক্সড কস্ট রিলেভেন্ট হবে যদি ইনক্রিমেন্টাল হয়।
ফিক্সড কস্ট যদি ফিক্সড ওভারহেড হয় তাহলে রিলেভেন্ট হবে না, যেটা অ্যাবজর্ব করা হয়, চার্জ করা হয়, অ্যালোকেট করা হয়, যেটা বন্টন ভাগ করে দেওয়া হয়, চাপাই দেওয়া হয়, সেটা কখনোই রিলেভেন্ট হবে না, ইগনোর করতে হবে। বাট ইনক্রিমেন্টাল যদি হয় ফিক্সড কস্ট, যে আমি ডিসিশন নেওয়ার কারণে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, সেটা ওভারহেড হোক যাই হোক, তাহলে সেটা অবশ্যই আমরা কনসিডার করবো। ডেপ্রিসিয়েশন কখনোই ক্যাশ ফ্লো না, এবং এই জন্য কখনোই আমাদের ইয়েতে ইনক্লুড করা উচিত না। বাট ডেপ্রিসিয়েশনের পরে আমরা যেই ডেপ্রিসিয়েশন আমরা শুধুমাত্র অ্যাকাউন্টিং রেট বা অ্যাভারেজ রেট অফ রিটার্নের ক্ষেত্রে কনসিডার করে থাকি। তবে ডেপ্রিসিয়েশনের পরে যে আমরা যে ট্যাক্স বেনিফিট পাবো সেটা অবশ্যই আমরা ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাবো, এটা আমরা সামনের দিকে দেখবো। প্রথমে আমরা দেখি যে একটা কস্ট চেনার একটা উপায় আমরা বের করতে পারি কিনা, এটা বুঝেন কিনা দেখেন। As a part of a new product development, a company has employed a building consultant to perform an initial survey. তাহলে এখানে টেন্সের কাজ আছে, টেন্স, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, রিলেভেন্ট কস্ট বুঝতে গেলে টেন্সের কাজ আছে, কোন কালে ঘটছে। As part of a new product development, a company has employed, already employed করে ফেলছে, a building consultant to perform an initial survey. This initial survey has cost $40,000. তাহলে এই ইনিশিয়াল সার্ভেটা করতে গিয়ে আমাদের $40,000 খরচ হয়ে গেছে। But there will be an ongoing need for her services if the company decides to proceed with the project. তাহলে প্রজেক্টটা কন্টিনিউ করতে চাইলে আমাদেরকে তার সার্ভিস নিতেই হবে, কন্টিনিউয়াসলি নিতে হবে। These work will be charged at a fixed rate of $20,000 per annum. যদি আমরা এর সার্ভিসটা নিই এবং প্রজেক্টটা যদি আমরা প্রসিড করি, কন্টিনিউ করি, then we have to pay her $20,000 per annum. What relevant costs should be included for the building consultant services in the first year when considering whether the project should proceed? তাহলে এখানে কোন অপশনটা আনসার হবে? 0, 20,000, 40,000, 60,000। ফার্স্ট ইয়ারে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে রিলেভেন্ট কত হবে? বোঝা যায়? এখানে ফিগার দেওয়া আছে কয়টা বলেন? স্যার দুইটা 40,000 এবং 20,000। 40,000 তো আমরা শুরুতেই তাকে দিয়েছি আগেই। এখন যদি এটা আমরা আমাদের প্রজেক্টটা কন্টিনিউ করি তাহলে তাকে প্রতি বছরেই 20,000 দিতে হবে। তাহলে সেক্ষেত্রে 20,000ই রিলেভেন্ট হওয়ার কথা, কারণ আমাদের প্রজেক্ট কন্টিনিউ হবে, তাকেও দিয়ে দিতে হবে। রাইট, আমি আপনার সাথে একমত, কিন্তু এটা অলরেডি হয়ে গেছে, আমরা প্রজেক্ট কন্টিনিউ করি বা না করি তাতে এটা আমরা রিকভার করতে পারবো না। সো দিস ইজ সাঙ্ক কস্ট। এখন যদি আমরা প্রজেক্টটা কন্টিনিউ করি তাহলে 20,000 লাগবে, যদি না করি লাগবে না, কাজে 20,000 হচ্ছে কত রিলেভেন্ট কস্ট। ঠিক আছে, আপনার আনসার কারেক্ট। কারেক্ট আনসার ইজ বি, কারণ 40,000 এটা হচ্ছে সাঙ্ক কস্ট, এটা হচ্ছে সাঙ্ক কস্ট, আর 20,000 এটা হচ্ছে ফিউচার কস্ট। এটা আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে লাগবে, না লাগবে না। থ্যাংক ইউ। স্যার ইউজুয়ালি যখন হয় আমরা দেখি একটা ব্রাঞ্চ শিফট করে অন্য জায়গায় রিলোকেট করে, এই খরচগুলো কি কি স্যার হচ্ছে গিয়ে বিভিন্ন বছরে অ্যাডজাস্ট করে নাকি এট এ টাইম অ্যাডজাস্টমেন্ট করে ফেলে? জাস্ট জানান দেন। আপনার কোশ্চেনটা কি ছিল? ভেঙে ভেঙে আসতেছিল একসময়, আবার বলেন প্লিজ। স্যার আমরা মাঝে মাঝে দেখি বিজনেস রিলোকেট করে, যেমন ব্রাঞ্চ পরিবর্তন করে নতুন ভবনে গেল, তো ওখানে দেখা যায় যে তাদের একটা খরচ হয়ে যায়, বিশেষ করে আর রিকভার করা যায় না। তো এই খরচটা যে হয়েছে একটা ডিসিশনের জন্য, তো এই খরচগুলোকে কি ওই পার্টিকুলার হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডই অ্যাডজাস্টমেন্ট করে ফেলা হয় প্রফিট লসের সাথে, নাকি আমরা যেরকম ডিপ্রিসিয়েশন করে যেভাবে অ্যাডজাস্ট করে নিই তো একটা বছরে ভাগ করি সেভাবে কিছু করা হয়? এটা আপনার এর উপর ডিপেন্ড করবে, আপনি ওখান থেকে যে বেনিফিট পাবেন। আপনার তো অ্যাসেট বলতে গেলে আপনি তো জানেন অ্যাসেটের ডেফিনেশনে 3টা বৈশিষ্ট্য থাকে, তাই না? জি স্যার। আমরা বলি যে ইট মাস্ট প্রোভাইড ফিউচার ইকোনমিক বেনিফিটস টু দ্য এন্টিটি, ইট মাস্ট অ্যারাইজ ফ্রম দ্য পাস্ট ইভেন্ট, আরেকটা আছে কি, ইট মাস্ট বি কন্ট্রোলড অর ওন্ড বাই সাম অর্গানাইজেশন বা এন্টিটি। তাহলে নিয়ন্ত্রণ থাকতে হবে, ফিউচার ইকোনমিক বেনিফিট থাকতে হবে, আর হচ্ছে পাস্ট ইভেন্ট থেকে আসবে। এখন কথা হচ্ছে আপনি যে মুভটা করলেন এটা কি রিনোভেশনের সাথে জড়িত নাকি শুধু মুভমেন্টের সাথে জড়িত?
যদি রিনোভেশন হয় তাহলে অ্যাডিশন হিসেবে আপনি অ্যাসেটের সাথে যোগ করতে পারবেন, অ্যাডিশন। তাহলে এটা আপনাকে ডেপ্রিসিয়েট, এটা আপনি ক্যাপিটালাইজ করে অ্যাসেটে প্লাস করে দেবেন এবং আপনি ডিউরিং দা মানে ইউজফুল লাইফ বা বেনিফিট লাইফে আপনি এটা অ্যালোকেট করে দেবেন, ডেপ্রিসিয়েশন। আর যদি এমন হয় যে শুধু আপনি আগারগাঁও থেকে খিলক্ষেতে ট্রান্সফার করলেন, এর কারণে আপনার কোনো ইউটিলিটি অ্যাড হলো না অথবা আপনার কোনো অ্যাডিশন হলো না, রিনোভেশন হলো না, তাহলে তো এই মুভমেন্টের খরচটা শুধু আপনি ওই বছরে এক্সপেন্স করে দেবেন। জি স্যার, ধন্যবাদ। এখন আসেন আমরা আরেকটা রিলেভেন্ট কস্ট দেখি। রিলেভেন্ট কস্ট যদি চিনতে পারেন তাহলে আপনার ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নেওয়া সহজ। এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় যে বাকি চ্যাপ্টারগুলোর ভিতরে এটা একটু ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা পারবেন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তো ওই ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ওই ক্যাশ ম্যানেজমেন্ট, এই রিসিভেবল ম্যানেজমেন্ট, টার্ন ওভার, এগুলো আপনারা পারেন, এগুলো একবার দেখালে পারেন। এখানে বেশ কিছু ক্রিটিক্যাল জিনিস আছে এই চ্যাপ্টারটায়, এবং এখান থেকে আমি দেখলাম বেশ বড় সড়ো অঙ্ক পড়ে। A mining operation uses skilled labor costing $4 per hour, which generates a contribution after deducting this labor cost $3 per hour. তাহলে আমরা স্কিল লেবারকে দিয়ে থাকি 4 আওয়ার, তাদেরকে ইউজ করে প্রতি আওয়ারে আমরা আয় করি $3 কন্ট্রিবিউশন আর্ন করতে পারি। এটা হচ্ছে তাদের ইউজুয়াল প্র্যাকটিস। A new project is now being considered that requires 5,000 hours of skilled labor. There is a shortage of the required labor. Any used on the new project must be transferred from the normal working. Calculate the relevant cost of using the skilled labor on the project. Calculate the contribution cash flow that is lost. আচ্ছা, এটা তো বুঝতেই পারছেন, এটা খুবই সিম্পল। আপনি যদি নর্মাল আপনার শর্টেজ আছে, অর্থাৎ আপনার সারপ্লাস নাই লেবার আওয়ার, আপনি যদি নর্মাল অনগোয়িং অপারেশন থেকে নতুন প্রজেক্টে নিয়ে যেতে চান, তাহলে তাকে লেবারকে পে করতে হবে আগের মতোই। তাকে আগেও পে করতেন 4, এখনো পে করতে হবে কত? 4। বাট আপনি যে যদি আপনার রেগুলার অপারেশন থেকে তাকে সরাই নিয়ে যান, তাহলে এই 3 কন্ট্রিবিউশন কি আর পাবেন? যেহেতু লেবারের শর্টেজ আছে, পাবেন কি? তাহলে আমাদের রিলেভেন্ট কস্ট হচ্ছে আমাদের লেবারকে $4 দিতে হবে প্লাস $3 আমরা কন্ট্রিবিউশন, অপরচুনিটি কস্ট আমরা হারাবো। কাজে আমাদের হচ্ছে টোটাল যেই রিলেভেন্ট কস্ট সেটা হচ্ছে 7। তাহলে 5,000 আওয়ার যদি আমরা দিতে চাই তাহলে এটার রিলেভেন্ট কস্ট ধরতে হবে আমাদেরকে $35,000। এটা কি বোঝা যায়? কোশ্চেন থাকলে বলবেন। অ্যাক্টিভিটি 2 একই জিনিস। সাপোজ দ্য ফ্যাক্টস অ্যাবাউট দ্য লেবার আর অ্যাজ অ্যাবাভ। মনে করেন সবকিছু ঠিক আছে এটা, বাট শুধু একটা জিনিস ছাড়া, শর্টেজ ছাড়া, বাট দেয়ার ইজ এ সারপ্লাস অফ স্কিল লেবার। তার মানে তাদের অনেক সারপ্লাস লেবার পড়ে আছে, স্কিল লেবার অলরেডি এমপ্লয়েড অ্যান্ড পেইড, এবং তাদেরকে টাকাও দেওয়া হচ্ছে বাই দ্য বিজনেস হুইচ ইজ সাফিসিয়েন্ট টু কোপ উইথ দ্য নিউ প্রজেক্ট। এত স্কিল লেবার পড়ে আছে সারপ্লাস, যেটা দিয়ে নতুন প্রজেক্টকে সহজেই ইকুইপ করা সম্ভব। দ্য প্রেজেন্টলি আইডল মেন আর বিং পেইড ফুল ওয়েজেস। বর্তমানে আইডল যারা বসে আছে তাদেরকে পুরো ওয়েজেস দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার রিলেভেন্ট কস্ট কত হবে লেবারের জন্য? বুঝতে পারছেন? সেক্ষেত্রে যেহেতু আমাদের লেবার সারপ্লাস আছে এবং তাদেরকে আমরা এমনিতেই পে করছি, সেক্ষেত্রে আমার আনসার হবে নাথিং। সেক্ষেত্রে রিলেভেন্ট কস্ট হবে 0। এটা কি বোঝা গেল রিলেভেন্ট কস্ট? এটা ক্লিয়ার কিনা? 3 নম্বর এক্সাম্পলটা ক্লিয়ার কিনা? রিপিট করবো না? বুঝছেন? রেসপন্স করেন। হ্যাঁ স্যার, সবাইকে একটু মিউট করবেন, কোত্থেকে যেন একটু নয়েজ আসে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? আর যদি রিপিট করতে আমি আবার বলছি, দেখেন যদি আপনার
আপনার রেগুলার যে অপারেশন সেখানে যদি আপনার সারপ্লাস থাকে, লেবার আওয়ার বলেন, ম্যাটেরিয়াল বলেন, যে কোনো কিছু যদি সারপ্লাস থাকে এবং এটা যদি অলরেডি আপনি কস্ট করে ফেলেন, যেমন লেবার আওয়ারকে ফুললি পেইড করা হচ্ছে এবং তার আইডেল পড়ে আছে, সারপ্লাস আওয়ার পড়ে আছে, সেই ক্ষেত্রে যদি নতুন প্রজেক্টে নিয়ে যান, নতুন প্রজেক্টের রিলেভেন্ট কস্ট 0, কারণ ওটা তো আমরা নতুন প্রজেক্ট নিলেও ওই কষ্ট হতো, না হলে হতো। কিন্তু এই ক্ষেত্রে বলছে যে যদি আমরা নতুন প্রজেক্টে যাই তাহলে আমাদের অনগোয়িং প্রজেক্ট থেকে নিয়ে যেতে হবে, আমাদের এক্সট্রা সারপ্লাস নয়, বরং শর্টেজ আছে লেবার আওয়ারে। কাজে যদি আমরা অনগোয়িং অপারেশন থেকে নিয়ে যাই তাহলে অনগোয়িং অপারেশনে 4 পে করতে হবে, আমাদেরও 4 পে করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু অনগোয়িং অপারেশনে যে আমরা প্রতি লেবার আওয়ারে $3 করে কন্ট্রিবিউশন আর্ন করতাম, সেটা এখন আর পাবো না। এটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট, অপরচুনিটি লস্ট আর কি। অপরচুনিটি কস্ট মানে অপরচুনিটি লস্ট। তাহলে আমাদের নতুন প্রজেক্টে চার্জ করতে হবে $7 করে। কেন? প্রতি ঘন্টায় লেবার আওয়ারে। কারণ হচ্ছে যে তোমাকে তো $4 পে করতেই হবে, প্লাস তোমার কারণে আমি 3 করে হারাবো। তার কাজে এটা তোমাকে কভার করতে হবে। এরপরেও যদি তুমি কোনো বেনিফিট দিতে পারো, দেন ইউ আর প্রফিটেবল, আদারওয়াইজ ইউ আর নট প্রফিটেবল। এখন ক্লিয়ার না? কোশ্চেন আছে এখনো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এইভাবে আমরা রিলেভেন্ট কস্ট গুলো আমরা দেখবো। এরকম রিলেভেন্ট কস্টের ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এইটা পড়লে এই অপরচুনিটি কস্টের অনেক সুন্দর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এইটা দেখলে আপনি যে কোনো অঙ্ক পারবেন, প্রত্যেকটা অঙ্কের সমাধান এখানে দেওয়া আছে। দেখেন, এটা একটু খেয়াল করেন। এক্সাম্পল, a new contract requires the use of 50 tons of material. খেয়াল রাখেন, নতুন একটা কন্ট্রাক্ট নাম্বার হচ্ছে, কোডটা হচ্ছে ZX81। এখানে 50 টন মেটাল লাগবে। মেটাল তো আপনারা বোঝেন, ম্যাটেরিয়াল টাইপের। This metal is used regularly on all the firm's project. মানে এটা সব প্রজেক্টে ইউজ করে। There are 100 tons of ZX81। তাহলে এই মেটালটার কোডই হচ্ছে ZX। সরি, আমি প্রথমে ভুল বলছি, এটার নামই হচ্ছে ZX81, এই মেটালটার নাম। আর নতুন কন্ট্রাক্ট এটা লাগবে, কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টে প্রত্যেকটা প্রজেক্টে ইউজ হয়। There are 100 tons of ZX81 in stock at the moment that were bought $200 per ton. তাহলে তাদের স্টকে বর্তমানে 100 টন আছে, প্রতি টন 200 করে কেনা আছে, পারচেজ কস্ট। আচ্ছা, এটা কিন্তু লাগবে, এখানে লাগে নাই, আছে 100, 200 করে কেনা। The current purchase price is $210 per ton. তাহলে বর্তমান যদি আমরা কিনতে চাই নতুন করে, আমাদেরকে $210 করে কিনতে হবে, দাম বেড়ে গেছে। বাট আমরা যদি না কিনে বিক্রি করতে চাই, যেটা আমাদের গোডাউনে পড়ে আছে, স্টোররুমে পড়ে আছে, সেটা কিন্তু বিক্রি করলে আমরা 150 বেশি পাবো না। With what cost should the new contract be charged for the ZX81? প্রথম কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে। এখন কথা হচ্ছে যে আমাদের যে 100 টন কেনা আছে, সেটা কি আমাদের রেগুলার ইউজ হচ্ছে কি হচ্ছে না, আমাদের প্রয়োজন আছে কিনা, এটা খেয়াল করতে হবে। যেটা আমাদের আছে স্টকে, সেটা আমাদের ইউজের প্রয়োজন আছে কি নাই। এটা কি ইউজ করা লাগবে না লাগবে না? লাগবে। তাহলে আমরা যদি নতুন কন্ট্রাক্টের জন্য 50 ইউনিট 50 টন দিতে চাই, তাহলে আমাদের এটা কি করতে হবে? নতুন করে পারচেজ করতে হবে না? রাইট। তাহলে আমরা যদি রেগুলার যেটা আছে সেখানে সেটা যদি দিয়ে দিই নতুন কন্ট্রাক্টে, তাহলে আমাদের নতুন করে আবার কিনতে হবে। তাহলে এইটা যদি আমরা দিয়ে দিই, তাহলে নতুন প্রজেক্টে আমরা এটার প্রাইস ধরবো কত করে? 210 করে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে তার অপরচুনিটি লস্ট সহ। The use of the material in stock for the new contract means that more ZX81 must be bought for normal workings. The cost to the organizations is therefore the money spent on the purchase, no matter whether existing stock is used on the contract, assuming that the additional purchases are made in the near future. যদি এখন আমরা কিনতেছে, তাহলে অবশ্যই আমাদেরকে 210 করে কিনতে হবে কারেন্ট মার্কেট প্রাইস।
তো এইভাবে আমরা বুঝবো যে অপরচুনিটি কস্টের জন্য বা রিলেভেন্ট কস্ট কতটুকু ধরবো। আবার যদি এমন হতো যে এটার কোনো ইউজই নাই, এটার কোনো ইউজ নাই, এটা আমাদের স্টোরে পড়ে আছে, এটার কোনো ইউজ নাই, আমরা চাইলে হয় আমাদের নতুন কন্ট্যাক্টকে দিব অথবা আমরা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেব। তাহলে বিক্রি করলে কত করে পাবো? 150। তখন এই 50 টনের রিলেভেন্ট কস্ট হবে 150 করে। স্যার পারচেজ করবো কেন স্যার? স্টক তো 100 টন আছেই, 100 টনের রেগুলার ইউজ আছে যে, কিন্তু রেগুলার ইউজ কন্ট্রাক্টে তো 50 টন লাগে স্যার। না, ওই যে দিস মেটাল ইজ ইউজ রেগুলারলি অন অল দ্য ফার্ম প্রজেক্ট। আমাদের যে 100 টন আছে, এখানে আরেকটা লাইন বললে আরেকটু ভালো বোঝা যেত, সেটা হচ্ছে যে আমাদের যে রেগুলার যে প্রজেক্ট গুলো আছে এটা থেকে ধরে নিতে হচ্ছে সেই প্রজেক্ট গুলোতে এটা লাগবে আমাদের। তো আমরা যদি নতুন কন্ট্রাক্টকে দিয়ে দিই তাহলে আমাদের অন্য প্রজেক্ট গুলো লাগবে না। কথাটা বোঝার চেষ্টা করেন, আমরা যদি 100 টন নতুন প্রজেক্টকে 50 টন দিয়ে দিই তাহলে আমাদের যে অন্যান্য প্রজেক্ট গুলো আছে ফার্মে, সেই প্রজেক্টে এই মেটালটা লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। যদি লাগে তাহলে আমাদের কিনতে হবে না এটা। এই জন্য আমরা যদি আমাদের এটা প্রয়োজন থাকে এই টনের, এই যে এই মেটালের প্রয়োজন থাকলে তখন আমাদের রিলেভেন্ট কস্ট হবে পারচেজ কস্ট। আর যদি এটা প্রয়োজন না হয় তাহলে রিলেভেন্ট কস্ট হবে যেটা আমরা বিক্রি করলে পাবো, স্ক্র্যাপ। এটা যদি আমরা মার্কেটে বিক্রি করি যেটা পাবো সেটা। আবার দেখেন আরো ভেঙে দিছে, দেখেন মনে করেন যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইউজ ফর দিস মেটাল আদার দেন এ স্ক্র্যাপ সেল, বাট দেয়ার ইজ অনলি 25 টনস ইন স্টক। আপনার স্টকে আছে মনে করেন 25 টন, তাহলে নতুন প্রজেক্টের জন্য লাগবে কত? 50 টন। 50 টন। তাহলে 25 টন যেটা আছে সেটা হয় দিবেন নতুন কন্ট্রাক্টকে অথবা বিক্রি করে দিবেন। তাহলে কত হতো? যেটুকু স্টকে পড়ে আছে সেটুকু দাম কত ধরতাম আমরা? 150 করে। 150। কারণ হয় দাও, না হলে বিক্রি করে দাও, বিক্রি করলে 150 করে পাবে। বাকি 25 টন কি করতে হবে? পারচেজ করতে হবে। তাহলে পারচেজ প্রাইস ক্লিয়ার এখন? জি স্যার। এ হচ্ছে রিলেভেন্ট কস্ট। কিভাবে আমরা রিলেভেন্ট কস্ট ধরবো। লাস্ট যেটা দিয়ে শেষ করবো আমরা, এরকম ডেপ্রিসিয়েশন আছে, ট্যাক্স ডেপ্রিসিয়েশন নিয়ে একটু কথা বলে আমরা শেষ করব। যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কিভাবে আমরা ক্যালকুলেশন করব, ব্যালেন্সিং অ্যালাউন্স, ব্যালেন্সিং চার্জ, এটাও অনেকে পড়ছেন অলরেডি। নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে। আমি তো আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আর কারো কি সমস্যা হচ্ছে? আমার কথা শুনতে সবারই সমস্যা? না স্যার, ঠিক আছে। তাহলে হয়তো আপনারটাতেই সমস্যা হচ্ছে নেটওয়ার্কটা। এখানে একটা জিনিস দেখবেন আপনারা, কোন একটা প্রজেক্ট যদি অ্যাবান্ডন করি, কন্টিনিউ করে বন্ধ করে দিই, তাহলে কি হবে এটা একটু দেখবেন। আমরা অ্যাবান্ডনের অঙ্ক করব একই রকম, যে ফিউচার ক্যাশ ফ্লো আর কতগুলো থাকবে এগুলো আমরা ইনফ্লো আউটফ্লোটা দেখব। ট্যাক্সের ক্ষেত্রে দুটো জিনিস দেখবো, কর্পোরেট ট্যাক্স আর ট্যাক্স ডেপ্রিসিয়েশন। একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের উপরে কি অ্যালাউন্স পাবো, ট্যাক্স এক্সেম্পশন পাবো, সেটা আমরা দেখবো। ট্যাক্সেবল ট্যাক্সের ক্ষেত্রে দেখেন টিপিক্যাল যে অ্যাজাম্পশন গুলো ধরবে, এটা আমাদের দেশের সাথে মিলবে না কিছু কিছু জায়গায়। The taxable profit will be net cash flows from the project less and the tax depreciation। আপনারা জানেন যে প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্সটা বাদ দিয়ে দিই, আর ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে প্রফিট বের করার সময় ট্যাক্সেবল প্রফিট। আপনারা কখনো ডিফার্ড ট্যাক্স করছেন? ডিফার্ড ট্যাক্স করা হয়েছে? কারো অভিজ্ঞতা আছে ডিফার্ড ট্যাক্স করার? হয় নাই? IAS 12, বেসিকটা স্যার বুঝিছি স্যার। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 12 দেখছেন? ইনকাম ট্যাক্স এটা দেখেন নাই না? না স্যার, দেখা হয়নি। তাহলে এই চ্যাপ্টারে পাবেন, হয়তো বা আপনাদের নুরুদ্দিন স্যার পড়াবে একটা চ্যাপ্টার ডিফার্ড ট্যাক্স। আমি দেখছিলাম স্যার। আচ্ছা, ডিটেইলস পারেন না? বেসিক? স্যার বেসিকটা জানি স্যার। আচ্ছা,
ওকে, ওই যে ওইখানে ট্যাক্সেবল প্রফিট আর অ্যাকাউন্টিং প্রফিটের পার্থক্য দিয়ে ট্যাক্সটা হয়, হ্যাঁ। কারণ অ্যাকাউন্টিং পিপল যেভাবে ডেপ্রিসিয়েশন বের করে, ট্যাক্স অথরিটি কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করতে পারে, আবার কি নাও করতে পারে। তো দুইজন যখন দুই রকম ডেপ্রিসিয়েশন ধরে তখনই তার মানে আমরা আইএস আইএফআরএস অনুসারে যে প্রফিটটা বের করি সেটাকে বলি অ্যাকাউন্টিং প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট, নেট অপারেটিং প্রফিট, এগুলো আমরা বলে থাকি। আর ট্যাক্স রুলস অ্যাপ্লাই করে যে প্রফিটটা হবে সেটাকে আমরা বলি ট্যাক্সেবল প্রফিট। যেমন আপনারা যারা ট্যাক্স করছেন তারা জানেন যে প্রফিট কত পার্সেন্ট বোনাস দেওয়া যায়, জানেন আপনারা? না স্যার। একটা কোম্পানি যে প্রফিটটা করে তার 10% এর বেশি বোনাস দিতে পারবে না। যদি দেয় তাহলে সেটা ট্যাক্স অথরিটি দিতে পারেন, আপনি আপনার প্রফিটের 20% বোনাস দিতে পারেন, কিন্তু ট্যাক্স অথরিটি বাংলাদেশ ইনকাম ট্যাক্স রুলস অনুসারে ট্যাক্স অথরিটি আপনাকে 10% এর বেশি যে বোনাসটা দেবেন সেটার জন্য প্রফিটের সাথে যোগ করে ট্যাক্স আদায় করবে। আবার রয়্যালিটি যদি আপনি 8% এর বেশি পে করেন পুরাতন বিজনেসের ক্ষেত্রে, সেটা অ্যালাউ করবে না। এরকম অনেক রুলস আছে। ফ্রি স্যাম্পল যেমন ফার্মাসিউটিক্যাল 2%, বাদ বাকি ট্যাক্স করলে এগুলো পাবেন যদি পড়ে থাকেন বা পড়বেন সামনে। ফ্রি স্যাম্পল যদি 2% এর বেশি দেয় তাহলে এটা অ্যালাউ করে না ফার্মাসিউটিক্যাল। কোয়ালিটিজ ফুড কসমেটিক হলে 1% এর বেশি অ্যালাউ করে না। আর আদার কোম্পানি হলে আপনার 0.5%, এর বেশি ফ্রি স্যাম্পল দিতে পারবেন না। যদি দেন তাহলে এটা প্রফিটের সাথে যোগ করে আপনার ট্যাক্স ধরে ফেলবে। টিডিএস না কাটলে যে কোনো খরচ, আপনার কর্মচারী বেতন থেকে টিডিএস কাটেন নাই, ট্যাক্স না কাটলে আপনার বেতন 1 টাকাও দেখাতে পারবেন না, সব ইলিগাল এক্সপেন্স হয়ে যাবে, পুরোটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। তো এই সব কারণে আমরা অ্যাকাউন্টিং পিপল যেভাবে হিসাব করি সেই প্রফিটের সাথে ট্যাক্স অথরিটি রুলস অনুসারে প্রফিট বের করলে এক হতেও পারে নাও পারে। যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে আমরা বলবো যে ট্যাক্স দাও 1 কোটি আর সরকার বলবে ট্যাক্স দাও 2 কোটি। এই যে 1 কোটি ডিফারেন্স হলো এটাকে বলা হয় ডিফার্ড ট্যাক্স। ওকে, বেসিক কনসেপ্টটা বুঝছেন? জি স্যার। ওকে, আপনারা শিখবেন এই হয়তোবা এই কোর্সে A1 পাবেন আপনারা অথবা A2-তে। টাইমিং অফ দ্য পেমেন্ট, এটা ধরে নিচ্ছে যে এক্সাম কোশ্চেনে আমাদের দেশে কি করে আমি দেখবো, সালের কোশ্চেনগুলো যদি থাকে ট্যাক্সটা 2টা ইনস্টলমেন্টে দেওয়া হয়, কর্পোরেট ট্যাক্স। কিন্তু আপনারা জানেন বাংলাদেশে কয়টা ইনস্টলমেন্টে দেয় ট্যাক্স? যারা জব করেন জানেন এটা কেউ? ট্যাক্স বাংলাদেশের কোম্পানিগুলো কয়টা ইনস্টলমেন্ট দেয় জানেন কি কেউ? এক বছরে 4টা ইনস্টলমেন্ট দিতে হয়, হ্যাঁ, 4টা কোয়ার্টারে কি 4টা ইনস্টলমেন্ট। মনে করেন আপনার গত বছর প্রফিট হচ্ছে 100 কোটি টাকা, আপনি পাবলিক লিমিটেড কোম্পানি, মনে করেন আপনার ট্যাক্স 25%, এবার মনে হয় একটু কমাইছে 22.5। তো যদি আপনার ট্যাক্স আগে বছরে মনে করেন 100 কোটির ভিতরে 24 কোটি গত বছর পে করছেন, তাহলে এটাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 24 কোটি ভাগ 4, 424, তাহলে প্রতি কোয়ার্টারে 6 কোটি করে ট্যাক্স পে করবেন আপনি। তবে যদি আপনি মনে করেন যে এই বছর আরো বেশি প্রফিট হবে তাহলে আরো বেশি পে করবেন, যদি মনে করেন কম করবেন, কম প্রফিট হবে তাহলে ট্যাক্স একটু কম দিতে পারেন। বাট লাস্ট কোয়ার্টারে গিয়ে এটা অ্যাডজাস্ট হবে। যদি আপনার অনুমান 75% এর কম বেশি হয় তাহলে তার জন্য হয় আপনি ইন্টারেস্ট পাবেন, বেশি পে করলে ইন্টারেস্ট পাবেন গভর্নমেন্টের কাছ থেকে। আর 75% যদি আপনার মনে করেন ট্যাক্স আসছে 100 কোটি, আপনি দিচ্ছেন 70 কোটি, এই যে 5 কোটি কম দিলেন, 75% থেকে কম, ওই 5 কোটি করে আপনাকে উল্টা ইন্টারেস্ট দেওয়া লাগবে ডেইলি বেসিসে। সো এইগুলো হচ্ছে ট্যাক্সের বিষয় আছে, আপনারা ট্যাক্সে পাবেন এগুলো। সো এই অঙ্কে এরা ধরে নিচ্ছে যে ট্যাক্সটা বছরে 2বার পে করব, একবার মানে হাফ অফ দ্য ট্যাক্স ইজ পেয়েবল ইন দ্য ইয়ার ইন হুইচ ইট অ্যারাইজ, যে বছরে ট্যাক্সটা অ্যারাইজ হবে সেই বছরে হাফ দেব, ব্যালেন্স দেব পরের বছরে। এটা ধরে অঙ্কগুলো করা আছে। মানে আমাদের দেশে কিভাবে করে এটা আমি দেখবো সালের কোশ্চেনে, যদি একবারে হয় একবারে দিয়ে দেবো। তো একটা শিখলে আর একটা ইজিলি পারা যাবে আশা রাখি। একটা অঙ্ক একটু দেখাই, আর এই আইটেমটা আপনারা অলরেডি জানেন, তারপর আমি একটু বলি। মনে করেন আপনি একটা অ্যাসেট কিনছেন 1 লাখ টাকা দিয়ে, 5 বছর পরে অ্যাসেটটার লাইফ হচ্ছে 5 ইয়ার্স, বাট আনফরচুনেটলি আপনি মনে করেন 4 বছর পরে অ্যাসেটটা বিক্রি করে দিলেন 20,000 টাকায় অ্যাসেটটা। তাহলে আপনার মনে করেন অ্যাসেট কিনলাম কত দিয়ে? 1 লাখ, বিক্রি করলাম কত দিয়ে? 20,000। তাহলে আপনার ক্ষয় হয়ে গেছে কত, ক্ষতি হয়ে গেছে কত 4 বছরে? 80,000 স্যার। 80,000।
এখন কথা হচ্ছে আপনি কি 80,000ই দেখাইছেন অবশ্যই গত 4 বছরে? যদি দেখাই থাকেন তাহলে ইওর ব্যালেন্সিং অ্যালাউন্স আর ব্যালেন্সিং চার্জেস 0, পুরোটাই আপনি দেখাই পেলেন। যদি আপনি 70,000 দেখান 4 বছরে, তাহলে আপনার ক্ষতি হয়েছে 80,000, অথচ আপনি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছেন কত? 70,000। তাহলে আপনি আরো দেখাতে পারবেন কত? 10,000। 10,000। এই যে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, মনে করেন আপনি কিনলেন 1 লাখ টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট, 5 বছর পর এটা ডিসপোজ অফ করবেন 20,000-এ, তাহলে 80,000 হচ্ছে আপনার, অবশ্যই আপনি দেখাতে পারবেন, ট্যাক্স রিলিফ পাবেন আপনি। তাহলে এই 80,000-এর পরে মনে করেন যদি ট্যাক্স রেট 30% হয়, তাহলে আপনি 24,000 টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। মানে আপনি যত খরচ দেখাবেন আপনার প্রফিট কমবে, এই সেন্সে আমরা বলি ট্যাক্স বেনিফিট। আর যদি এমন হতো যে মনে করেন আমি 85,000 ইয়ে করে ফেলছি, অবশ্যই দেখাই ফেলছি, কিন্তু আমার রেইলে অবশ্যই কত হবে? আমার রেইলে অবশ্যই হয়েছে 80,000, কিন্তু আমি দেখাই ফেলছি কত? 70,000। দেখেন একটা অঙ্ক দেখে স্যার clear বেশি দেখাইলে তো স্যার এটা অ্যাসেট হবে, আর কম দেখাইলে লায়াবিলিটি হবে না স্যার? না, ওইদিকে আমি যাচ্ছি না, আমি আসছি ইয়ে দৃষ্টিকোণ থেকে আসছি, যে ব্যালেন্সিং অ্যালাউন্স কাকে বলে, চার্জ কাকে বলে, এটা দৃষ্টিকোণ থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এই দেখেন, balancing allowances are given as a final deduction to ensure the full fall in value has been allowed. Balancing charge occur where the total tax depreciation claim exceeds the fall in value of the asset. বোঝা গেছে? ব্যালেন্সিং চার্জটা কাকে বলে? যদি এমন হয় যে আমার 1 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনলাম, 20,000 দিয়ে বিক্রি করলাম, আমার ডেপ্রিসিয়েশন বা লস হয়েছে 80, সো আমি 80 পর্যন্ত ট্যাক্স বেনিফিট নিতে পারবো, কিন্তু আমি দেখাই ফেলছি অলরেডি 85, তাহলে আমি 5,000 বেশি দেখা ফেলছি, এটাকে বলা হয় ব্যালেন্সিং চার্জ। এটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং চার্জ। আর কম দেখালে, যেটুকু কম দেখাচ্ছি সেটুকু আমি ব্যালেন্সিং অ্যালাউন্স বলা হয় এটাকে। এটা অঙ্ক দেখালে বুঝতে পারবেন, ছোট্ট একটা অঙ্ক দেখানোর চেষ্টা করি। An asset is purchased for 50,000, example number 4. At the end of the 4th year, it will be sold for 10,000. তাহলে salvage value বা scrap value 10,000, কেনা হয়েছে কস্ট 50,000 দিয়ে। Tax depreciation is available 25% reducing balance, তার মানে ট্যাক্স অথরিটি বলছে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবা তুমি, আর প্রতি বছর 25% করে রিডিউসিং ব্যালেন্স, ডিক্লাইনিং ব্যালেন্স, এটা কর্পোরেট ট্যাক্স রেট 30% করে। কর্পোরেট ট্যাক্স পে করা হয় 2টা ইনস্টলমেন্টে, যে বছর ট্যাক্সটা ধরা হয় সে বছরে হাফ, আর পরের বছরে বাকি হাফ। ক্যালকুলেট দ্য ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইচ ইয়ার এন্ড দ্য অ্যাসোসিয়েট কর্পোরেট ট্যাক্স সেভিং। প্রতি বছর অবশ্যই কত ধরতে পারবেন এবং হচ্ছে কতটুকু ট্যাক্স সেভ হবে, কর্পোরেট ট্যাক্স সেভিং অবশ্যই করে। Illustrate the timing of the tax saving calculated in part 8. কোন টাইম এটা হবে? ওই যে হাফ এই বছর, হাফ পরের বছরে। এখন ম্যাথটা যদি দেখাই, খেয়াল রাখেন, 50,000, 10,000, 4 বছর, 25%, ট্যাক্স হচ্ছে 30%, অবশ্যই হচ্ছে 25%। অঙ্কটা টাফ না, একটু দেখাই দিই, 5 মিনিটে হয়ে যাবে। ইয়ার কত দিয়ে কিনছিলাম? 50,000, তাই না? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কত পার্সেন্ট অবশ্যই ধরার পারমিশন পাইছি আমরা? 25%। তাহলে 50,000-এর 25% হয় হচ্ছে 12,500। সো 12,500 হচ্ছে অবশ্যই। 12,500 যদি আমি অবশ্যই দেখাইতে পারি, তাহলে আমার প্রফিট কত? 12,500 কমে যাবে। 30% হারে যদি আমি ট্যাক্স বেনিফিট পাই, তাহলে আমার প্রথম বছর ট্যাক্স বেনিফিট পাবো হচ্ছে আমি কত? 3,750। ক্লিয়ার? এটা বোঝা গেছে? এটা বুঝতে পারলেন? ইয়ার 1? জি স্যার। জি স্যার। ওকে, মেথডের নাম হচ্ছে রিডিউসিং ব্যালেন্স। রিডিউসিং ব্যালেন্স আপনারা জানেন, ডিক্লাইনিং ব্যালেন্স। তাহলে 50,000 দিয়ে কিনছিলাম, 12,500 অবশ্যই ধরে ফেলছি, এখন আর টিকে আছে 37,500। এটার পরে সেকেন্ড ইয়ারে গিয়ে পাবো 25%। তাহলে সেকেন্ড ইয়ারে 25% পেলে এই অবশ্যই পরিমাণ হবে 9,375, তারপরে ট্যাক্স বেনিফিট 30%।
9,375 30% ট্যাক্স বেনিফিট পাবো। থার্ড ইয়ারে গিয়ে 37,500 থেকে এই যে অবস্থাটা দিলাম সেটা যদি আমরা মাইনাস করি, টিকবে হচ্ছে 28,125। তাহলে আমাদের অবশ্যই আসবে 25%, 7,031। তার ট্যাক্স সেভ হবে 30%, 2109। এখন আমাদের অ্যাসেটের লাইফ যেহেতু 4 বছর বলছে, অ্যাসেটের লাইফ হচ্ছে 4 ইয়ার্স। লাস্টের গিয়ে বাদ বাকি যা থাকে পুরোটাই আমরা পাবো, মানে ডিসপোজাল ভ্যালুর সাথে বা স্ক্র্যাপ ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করি। সো থার্ড ইয়ারে যে আমাদের অবশ্যই ধরলাম আমরা 28,125 থেকে অবশ্যইটা বাদ দিলে ফোর্থ ইয়ারের শুরুতে আমাদের বুক ভ্যালু আছে, রিডিউসিং ব্যালেন্স আছে 21,094। কিন্তু আমাদের অঙ্কে বলছে দেখেন সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000। তাহলে আমাদের যদি সেলভেজ ভ্যালু 10,000 ঠিক থাকে তাহলে আমাদের আরো অবশ্যই ধরতে হবে কত, এটাকেই বলা হচ্ছে ব্যালেন্সিং অ্যালাউন্স। আমরা আরো অবশ্যই ধরতে পারবো কত, 11,094। ক্লিয়ার? এটা লাস্ট ইয়ারে গিয়ে কোনো পার্সেন্ট কাজে লাগবে না। লাস্ট ইয়ারে যেই আপনার বুক ভ্যালু থেকে সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে যা থাকবে পুরোটাই অবশ্যই। ক্লিয়ার? স্যার ট্যাক্স দুইটা ইনস্টলমেন্টে দিতে হবে না স্যার? ওইটা ট্যাক্স পরে, আগে ট্যাক্স বেনিফিট কত পাবো এটা আগে দেখি। আচ্ছা। তাহলে 11,094 লাস্ট ইয়ারে আমরা অবশ্যই দেখাতে পারবো, যার 30% ট্যাক্স বেনিফিট হবে 3,328। এইটা ক্লিয়ার কিনা? আর একটা কথা বলে, এটা যোগ বিয়োগ না করলে আপনার অঙ্ক হয়েছে কিনা বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আপনি জানেন যে আমি অ্যাসেটটা কিনছি 50,000-এ, সেলভেজ ভ্যালু 10,000, তাহলে আমাকে অবশ্যই করতে হবে কত, মোট 40,000 স্যার। 40,000। আচ্ছা, কত পার্সেন্ট বেনিফিট পাবো আমি ট্যাক্স বেনিফিট? 30%। 30% কত হয় 40,000-এর? 12,000। তাহলে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে 4টা মিল এটা আমাকে হইতেই হবে, না হলে আমার অঙ্ক ভুল। বোঝা গেছে? ক্লিয়ার? কোশ্চেন আছে কারো? নাই। আচ্ছা, এখন আসেন যে এখন আপনি যেটা বললেন প্রথম বছর যে ট্যাক্সটা আসলো তার হাফ পে করবো এই বছর, ইয়ার 1। তাহলে এই ট্যাক্স ডেপ্রিসিয়েশনে যে আমরা ট্যাক্স বেনিফিটটা পাইলাম, ওই বছরে যদি অর্ধেক পে করি তাহলে বেনিফিট পাবো অর্ধেক। সেকেন্ড ইয়ারে কি হবে? ফার্স্ট ইয়ারের অর্ধেক আর সেকেন্ড ইয়ারের অর্ধেক। ফার্স্ট ইয়ারের অর্ধেক 1800, সেকেন্ড ইয়ারের অর্ধেক হচ্ছে 2800, অর্ধেক হচ্ছে 1400। বুঝা যায়? থার্ড ইয়ারে গিয়ে আবার কি হবে? সেকেন্ড ইয়ারের হাফ আর এই ইয়ারের হাফ। বুঝা গেছে? ফোর্থ ইয়ারে গিয়ে আবার কি হবে? গত বছরের হাফ আর এই ফোর্থ ইয়ারের হাফ। আর ফোর্থ ইয়ারের হাফ যেটা বাকি থাকলো সেটা ফিফথ ইয়ারে গিয়ে পে করবে। স্যার হাফ করে কেন স্যার? ওই যে বললো corporate tax is paid in 2 installments with the half of the tax payable in the year in which it arises and the balance paid in the following year. স্যার না বলা থাকলে কি পুরোটাই তো ধরতে হবে? না বলা থাকলে পুরোটাই দিয়ে দেবেন, সমস্যা কি? না বলা থাকলে যেই বছরটা সেই বছর, সেকেন্ডটা করার দরকার নাই। ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের আউটফ্লো না, এগুলো কিন্তু আমাদের ইনফ্লো ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ট্যাক্স ডেপ্রিসিয়েশন দেখানোর কারণে আমরা এই বেনিফিটটা পাচ্ছি, ট্যাক্স সেভ হচ্ছে, টাকা যাচ্ছে না কিন্তু টাকা বেঁচে থেকে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা ইনফ্লো বলি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের টাইম এক্সিড হয়ে গেছে 5 মিনিটস। আমরা ক্লাসে বাকি অঙ্কগুলো দেখবো আর গত চ্যাপ্টারের প্রবলেমগুলো দেখবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম।